একাত্তরের পরাশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বলছেন তার সহযোদ্ধারা। আজ জাতীয় শোক দিবসে বিশ্লেষকদের মত, জাতির জনকের কাছে বাঙালির ঋণ অপরিশোধ্য। রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডার নিয়ে ভিন্ন ভিন্ন মত স্বজন ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের। কিছু ক্লু মিললেও ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। মাদারীপুরে দুই শিক্ষার্থীকে হত্যার প্রায় একদিন পর মামলা। 18 ঘন্টা আটকে রেখে নিহত একজনের বাবাকে জিজ্ঞাসাবাদ। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ব্লগার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে একের পর এক ঘটাচ্ছে অপরাধ। জামিন ঠেকাতে গাফিলতি নেই দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও এখতিয়ার বহির্ভূত মন্তব্য আইনজ্ঞদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এদিনেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন বিপথগামী একদল সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে। বিশ্লেষকদের মত, বাংলাদেশের স্বাধীন সত্তাকে যারা মেনে নিতে পারেননি তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে বাঙালির ঋণ অপরিশোধ্য। শোকাবহ সেই আগস্টের ঘটনা জানাচ্ছেন ইজাজ শৌমিক। লাখো জনতার সামনে মুক্তির গান শোনালেন বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর সংগ্রামের পথ ধরে এলো প্রিয় স্বাধীনতা। জাতির স্থপতি এবার হাত দিলেন দেশ পুনর্গঠনের কাজে। কিন্তু প্রশাসক হিসেবে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই একদল বিপথগামী সেনার হাতে জীবন দিতে হলো বাঙালির স্বপ্ন দিশারির। 5টি ট্রাকে করে আসা শতাধিক সেনার হাতে সেদিন শুধু বঙ্গবন্ধুই নয়, প্রাণ হারান শিশু রাসেল সহ পরিবারের অন্য সব সদস্যও। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করলেন বঙ্গবন্ধুর এই রাজনৈতিক সহযোদ্ধা। সকালে নামাজ পড়ার জন্য উঠবো এমন সময় দেখি খালা দরজা ধাক্কাচ্ছে। সকালে ঢাকার ভিতরে একটা আতঙ্কিত ভাব। তা আমি উঠছি, উঠে দরজা খোলার পর দেখি যে সব হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। তা আমি তার ঘরের ভিতরে প্রবেশ করে আমি রেডিতে শুনলাম ডালিম তখন ঘোষণা দিতে আছে। ওই ডালিমের কথা শুনে আমি বললাম যে আধা ঘন্টার ব্যাপার, ওইটা কোথায় একটা ফুটানি মারতে আছে, শেষ হয়ে যাবে। তখন অনবরত এটা শুনতে আছি, তখন আস্তে আস্তে আমার মাইন্ডে একটা রিয়াকশন আরম্ভ হয়েছে। একজন আপনজনের খারাপ খবর শুনলে যেভাবে লাগে ঠিক সেমনি একটা ধারা। তার মতে, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। 15 আগস্টটা মূলত সংগঠিত হয়েছিল যারা 71-এ পরাজিত সেই শক্তির জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু হত্যার পরে জাতীয় 4 নেতা হত্যা, প্রত্যেকটি জায়গায় মুক্তিযুদ্ধের উপরেই আঘাতটা এসেছে। মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ হত্যা করে তারা পাকিস্তানি শাসন আবার আনার চেষ্টা করেছিল। যারা 75-এর 15 আগস্ট সংগঠিত করছে তাদেরকেও প্রতিষ্ঠা এবং সুযোগ সব জিয়াউর রহমান আমলে হয়েছে। অধ্যাপক আনিসুজ্জামানের মতে, 15ই আগস্টের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা হলেও বাঙালির স্বাধীনতার স্বাদ পাইয়ে দেয় বঙ্গবন্ধুর ঋণ অপরিশোধ্য। যত দিন গেছে মানুষ উপলব্ধি করেছে যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীন সত্তাকে চায়নি। তার নেতৃত্বেই আমরা আন্দোলন করে, সংগ্রাম করে, রক্তপাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। এই অর্জনের জন্য বঙ্গবন্ধুর কাছে আমাদের যে ঋণ তা অপরিশোধ্য। দলমতের ঊর্ধ্বে উঠে শোকাবহ এই দিনটিকে সার্বজনীনভাবে পালন করার উপর জোর দিলেন এই বিশ্লেষক। মর্যাদা তিনি। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। 70 দশকের বাংলা কবিতার উজ্জ্বল নক্ষত্র কবি শহীদ কাদরী হঠাৎই হারিয়ে যান তিনি বাংলাদেশ থেকে, বাংলা কবিতার ভুবন থেকেও। যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনযাপনের সময় কবি শহীদ কাদরী হারিয়ে ফেলেন তার পাসপোর্ট, নেন স্বেচ্ছায় নির্বাসন। তবে দীর্ঘ 32 বছর পর তিনি দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন। কবিকে নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে।
রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ওরফে গামা চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। এদিকে ট্রিপল মার্ডারের নেপথ্যের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন স্বজন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতারা। স্বজনদের অভিযোগ, কোরবানির গরুর হাটের ইজারা এবং ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের নেতারা মনে করেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে 15ই আগস্টের শোক দিবসের পরিবেশ নষ্ট করতে। তবে পুলিশ বলছে কিছু ক্লু মিললেও এ ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নন তারা। সশস্ত্র দুষ্কৃতিকারীদের গুলিতে আহত হওয়ার প্রায় 12 ঘন্টা পর রাজধানীর গুলশানের একটি হাসপাতালে মারা যান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান গামা। ময়নাতদন্ত করতে গামার লাশ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ট্রিপল মার্ডারের নেপথ্যের কারণ হিসেবে নিহতদের স্বজনরা অপরাজনীতি এবং কোরবানির গরুর হাটের ইজারা ও ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বকে দায়ী করেন। ওনাদের সাথে সমস্যা ছিল, আমরা যতটুকু জানি যে গার্মেন্টসের ব্যাপারে সমস্যা ছিল। নিজের দলের লোকরা যদি সেভ করতে না পারে তাহলে দেশের জনগণরা কিভাবে সেভ করবে? ওনারা তো জনগণ ছিল না, ওনারা তো আওয়ামী লীগই ছিল। দীর্ঘদিন চাকরি করে আমার ভাই সত্যি এখানে মানুষের উপকার করছে, অপকার করে নাই কোনোদিন। নিজেদের ভিতরে থেকে এখানে মারা হয়েছে এবং এখানে আরো কারোর হাত আছে। সামনে কিন্তু বড় কোরবানির একটা হাট আছে, যেমন মেরুল বাড্ডা হাট, এটাও একটা ইস্যু। এবং ওর মানে বিগত ও রাজনীতি করতেছে একদম স্টুডেন্ট লাইফের থেকে। ও অস্ত্র রাজনীতি কখনো করতে, ও করতে সুস্থ রাজনীতি, যার কারণে ওকে এখান থেকে সরানো হয়েছে। কারণ ও আস্তে আস্তে উপরে উঠতেছে, এটা অনেকে ঈর্ষান্বিত। তবে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের মতে 15 আগস্ট শোক দিবসের পরিবেশ নষ্ট করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কোরবানির তো এখনো 1.5 মাস বাকি আছে, 25শে সেপ্টেম্বর কোরবানি, এখনো সিটি কর্পোরেশন সে উদ্যোগই নেই। কাজে আমি এটা মনে করি না। আর ঝুট ব্যবসার ঘটনা ঘটলে অন্য সময় অন্য জায়গায় ঘটতে পারতো। 15ই আগস্টের প্যান্ডেল বাদ দিয়ে এসে তো ঝুট ব্যবসার গুলি হওয়ার কথা না। আর সে ঝুট ব্যবসায় ছিল কিনা তাও তো আমাদের খুঁজে দেখতে হবে। দলীয় আধিপত্য বিস্তার, আর্থিক বিষয় এবং পূর্বশত্রুতা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত আসলে মোটিভটা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। বিভিন্ন আঙ্গিকে আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যেটা আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিনা, অথবা কোনো আর্থিক বিষয়ের সাথে এটা জড়িত কিনা, অথবা কোনো পূর্বশত্রুতার সাথে এটা জড়িত আছে কিনা। এর পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোই আমরা বিবেচনা করছি। বৃহস্পতিবার রাতে বাড্ডার আদর্শনগর পানির ট্যাঙ্কের কাছে সন্ত্রাসীদের গুলিতে 4 জন আহত হন। এর মধ্যে 3 জন হাসপাতালে মারা যান। আহত আরেকজন বাড্ডা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে 8ম শ্রেণীর 2 শিক্ষার্থীকে নির্যাতনের পর হত্যার ঘটনার প্রায় 24 ঘন্টা পর 7 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ 2 জনকে আটক করলেও অন্য অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি নিহতদের পরিবারের। এদিকে নিহত এক শিক্ষার্থীর বাবাকে জিজ্ঞাসাবাদের নামে প্রায় 18 ঘন্টা থানায় আটকে রাখা হয়। জেলা প্রশাসক বলছেন, অপরাধী যারাই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে চাঞ্চল্যকর 2 স্কুল শিক্ষার্থীকে হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা। কোনো সান্ত্বনায় থামাতে পারছে না সুমাইয়া ও হ্যাপির পরিবারের কান্না। আদরের সন্তানকে হারানোর শোকে পাগল প্রায় এখন নিহতদের স্বজনরা। তাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 2টা ছেলে আমার পিছনে, আমার মেয়ের পিছনে 2 বছর ধরে বেঁধেছে। আমার মেয়েটারে কালকে ওরা পথের থেকে মারিয়া ফেলাইছে। আর আমি বিচার চাই, ফাঁসির হুকুম চাই। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা রাস্তাঘাটে চলার জন্য নিরাপত্তা চাই। এরকম আজকে একটা মেয়ের সাথে ঘটেছে, সামনে আমাদের সাথে তো ঘটতে পারে। জীবনে জানি এমন কাম না করে না, এক গ্রামের ভিতর 2টা মাইয়া করে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পোস্টমর্টম হলে আমরা প্রকৃত বিষয়টা আরো ক্লিয়ার ভাবে জানতে পারবো। অপরাধী যেই হোক, যদি এর ভিতরে অন্য কোনো ঘটনা থাকে, যদি এটা আমরা চিহ্নিত করার চেষ্টা করব। বৃহস্পতিবার সদর হাসপাতাল থেকে পুলিশ নিহত সুমাইয়ার বাবাকে থানায় প্রায় 21 ঘন্টা আটক রাখার পর শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেয়। পরে তিনি রানা শিকদারকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের জন্য গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
এদিকে অধিকতর পরীক্ষার জন্য নিহতদের আলামত ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা ময়নাতদন্ত সম্পন্ন করে তাদের কিছু ভিসেরা যেমন পাকস্থলী, লিভার এবং কিডনি এগুলো রাসায়নিক পরীক্ষার জন্য মহাখালীতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সদর উপজেলার মোস্তফাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ২ শিক্ষার্থী সুমাইয়া ও হ্যাপিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে অপহরণ করে নিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। পরে তাদের নির্যাতন করে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় ৪ যুবক। অল্প কিছুক্ষণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় ২ শিক্ষার্থী। সময় সংবাদ, মাদারীপুর। প্রবাসী সময়ে আরো থাকছে, যানজট ভোগান্তি কমাতে ২০১৯ সালে রাজধানীতে চালু হবে মেট্রো রেল। প্রকল্প বাস্তবায়নে দ্রুত কাজ করার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। সাবেক আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। আর সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন, নির্বাচন নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ দেয়া এখতিয়ার বহির্ভূত। কোন পদ্ধতিতে নির্বাচন হবে তার রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আফজাল হোসেনের রিপোর্ট। নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এই দাবিতে বিগত ১০ম জাতীয় নির্বাচন বর্জন করে দলটি। এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হতে পারে তা নিয়ে দুটি রূপরেখা দিয়েছেন হাইকোর্ট। বর্তমান সংসদের ১৫৩ সদস্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের পূর্ণাঙ্গ রায়ে উঠে আসে এসব পর্যবেক্ষণ। এতে বলা হয়, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটের আনুপাতিক হারে ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা যেতে পারে, যে মন্ত্রিসভার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী। তবে যেসব দলের সংসদে প্রতিনিধি নেই তাদের কাছ থেকেও ৫ জন মন্ত্রী নেওয়ার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সাবেক আইনমন্ত্রী মনে করেন, হাইকোর্টের এই পর্যবেক্ষণ সংবিধানের সাথে সাংঘর্ষিক। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং তা বর্তমান সরকারের অধীনেই। সংবিধানের বাইরে গিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্র পরিচালনার জন্য এটা সংবিধানের যে মূল কাঠামো তার সাথে সাংঘর্ষিক, গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এই পরামর্শ অনুযায়ী যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিন্তু সর্বোচ্চ আদালত গেলে পরে এটা টিকবে না। আরেক আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মত, আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা রাজনৈতিক বিষয়, যা রাজনৈতিকভাবে সমাধান সম্ভব। এক্ষেত্রে হাইকোর্টের হস্তক্ষেপ কাম্য নয়। সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে আদালত যে দুইটা ফর্মুলা দিয়েছেন, এটা কোনো প্রয়োজন ছিল না। এবং এইটা ফর্মুলাটা কি হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক অঙ্গনের ব্যাপার। এটা রাজনীতিবিদরা ঠিক করবেন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। এটা আদালতের কোনো বিচার্য বিষয় হতেই পারে না। এছাড়া অপর আরেক পর্যবেক্ষণে বলা হয়, ক্ষমতার ভাগাভাগি করে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল প্রথম ৪ বছর এবং বিরোধী দল পরের ১ বছর ক্ষমতায় থাকবে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, যেহেতু রূপরেখা হাইকোর্টের কোনো নির্দেশ নয়, সেহেতু পর্যবেক্ষণ দুটি গ্রহণ করা বাধ্যতামূলক নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে থাকা ভোলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শুক্রবার দুপুরে ভোলা লক্ষ্মীপুর ফেরিঘাট, ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী। এ সময় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে হাজার হাজার এলাকাবাসী ফেরিঘাটে অবস্থান নেন। সেখানে এক সমাবেশে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুই মন্ত্রী। এ সময় ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কোনো মূল্যে এই নদী ভাঙা বন্ধ করা। বরিশালের সাথে আমরা আরেকটি ব্রিজ করে আমরা বরিশালের সাথে সংযুক্ত করে ভোলার আইসোলেটেড বিচ্ছিন্ন দ্বীপ থাকবে না, এটা মূল ভূখণ্ডের সাথে আমরা একত্রিত করার অনেক পরিকল্পনা রয়েছে। কয়েক টন ওজনের ব্যাগ আমরা এখানে ফেলবো, যাতে আমাদের এই ভাঙন রোধ আমরা করতে পারি। সাময়িকভাবে আমার এই বর্ষাটা আমি কোনো মতে ভাঙন রোধ করি এবং আমরা পার্মানেন্ট ভাঙন রোধের বন্দোবস্ত আমরা আগামী মৌসুম থেকে আমরা ইনশাআল্লাহ করব। আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার করার সংস্কৃতি চালু করেছে বর্তমান সরকার। যারা নাশকতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা।
শুক্রবার দুপুরে রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু যাদেরকে বিভিন্ন বাহিনীর প্রধান করেছিলেন, সেনাবাহিনীর প্রধান, বিডিআর প্রধান, পুলিশ প্রধান, সমস্ত বাহিনীর প্রধানরা কুকুরের মতো লেজ গুটিয়ে এই সেই মোস্তাক মন্ত্রিসভার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আমাদের 4 জন জাতীয় নেতা ছাড়া তাদের সময় সঠিক বিচার কেউ পায় নাই। মিথ্যা তদন্ত হয়েছে, ফরমাইশি তদন্ত হয়েছে, ফরমাইশি বিচার হয়েছে। দীর্ঘদিন পর আমরা 71-এর ঘাতকদের বিচার করছি, বিচারহীনতা থেকে বেরিয়ে আসার জন্য। আপনারা যেমনি ভাবে বিশ্বজিৎ হত্যার ঘটনা যেভাবে ফলাও করে প্রকাশ করেন বা যে সমস্ত যেভাবে বলেন, আমরা যে বিচার করেছি 8 জনের ফাঁসি হয়েছে, সেই কথাটাও ফলো করে বলেন। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জোবায়ের হত্যার ঘটনার বিচার করি নাই। আজকেও ছাত্রলীগে বলেন বা যুবলীগ বলেন বা আমাদের দলের মধ্যে যদি ঘটনা অন্তর্কল হয়েছে, সমস্ত প্রত্যেকটা ঘটনার বিচার তদন্ত হচ্ছে। এই যে আজকে শিশু হত্যা, নারী নির্যাতন, নারী ধর্ষণ, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে। এক জায়গায় আপনারা বলতে পারেন পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের ভুল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, অর্থের যোগানদাতা, কল্পনাকারী, প্রত্যেকের সাজা হবে। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার করার সংস্কৃতি চালু করছি। এই ব্লগার হত্যাকাণ্ডের পটভূমি বিএনপি জামাতেই রচনা করেছে এবং যারা হত্যা করছে সেগুলো জামাত ইসলামীর সাথে সম্পর্কিত বিভিন্ন উপদল কিনা সেটি পুলিশ বাহিনীকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, গোয়েন্দা বাহিনীকে খুঁজে বের করার জন্য অনুরোধ জানাই এবং যারা তাদেরকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার প্রবাসের কিছু খবর। 70-এর দশকের বাংলা কবিতার উজ্জ্বল নক্ষত্র কবি শহীদ কাদরী। তারপর হঠাৎই হারিয়ে যান তিনি বাংলাদেশ থেকে, বাংলা কবিতার ভুবন থেকে। যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনযাপনের সময় হারিয়ে ফেলেন তার পাসপোর্ট, তবে অন্তরে আঁকড়ে আছেন তার বাঙালি পরিচয়। দীর্ঘ 32 বছর যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে আসার উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছা নির্বাসনে থাকা এই কবি। 14 আগস্ট কবির 73তম জন্মদিন উপলক্ষে এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের পোর্টেবল ইউনিট কবির বাড়িতে গিয়ে সম্পন্ন করেন ডিজিটাল পাসপোর্ট তৈরির সব কাজ। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা, অনুভূতি ও আধুনিকতা বোধের মিশেলে যিনি 70-এর দশকে বাংলা কবিতাকে দিয়েছেন এক নতুন মাত্রা, তিনি কবি শহীদ কাদরী। লেখালেখি ছেড়ে দিয়ে 1978 সাল থেকে নিউ ইয়র্কে আছেন এই কবি। 1983 সালের পর বাংলাদেশে ফেরা না হলেও চিন্তায় ভাবনায় এখনো পড়ে আছেন দেশের মাটিতেই, আঁকড়ে ধরে আছেন তার বাঙালি পরিচয়কে। ইচ্ছে করলে অনেক আগেই এই আমেরিকার নাগরিক হতে পারতাম। আমি তো আমেরিকার নাগরিক হইনি। আমি যাকে বলে তোমরা সবুজ পত্র, এটা তো আমি 1983 সালে পেয়েছি। না না, আমি আমার নাগরিকত্ব বদলাবো না। এইটা হচ্ছে আমার দেশের সঙ্গে আমার মূল সম্পর্ক। যদি উঠে দাঁড়াই তা প্রথমেই তো দেশে যেতেই হবে, কারণ দেশে তোমার অনেকেই রয়ে গেছে যাদের সঙ্গে আজকে 1983-তে লাস্ট দেখা হয়েছে, এরপরে কারোর সঙ্গে দেখা হয়নি দেশের। শহীদদের পরিচয় কিন্তু শহীদ বাংলাদেশী, বাংলাদেশের নাগরিক। এই পরিচয় ও প্রত্যেকটা জায়গায় দেয়। ইভেন এখানেও যখন আমরা কোথাও যাই, ন্যাশনালিটি লিখলেও পরিষ্কার লিখে যে আমার ন্যাশনালিটি কিন্তু বাংলাদেশী। আমি পার্মানেন্ট রেসিডেন্স হয়ে আছি এখানে, কিন্তু তারপরেও ছবি সহ যে একটা পরিচয় পত্র বা বাংলাদেশে যে যাবে, শহীদ বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করে। অভিমানী কবি দেশে ফিরবেন বলে এক যুগ আগে চাকরিতে ইস্তফা দিলেও শরীরে জটিল রোগ বাসা বাঁধার কারণে তা আর হয়ে ওঠেনি। এর মধ্যে হারিয়ে ফেলেন বাংলাদেশের পাসপোর্টও। দেশে ফেরার আকুতি থেকে সম্প্রতি তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন। তার আকুতির প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের পোর্টেবল পাসপোর্ট ইউনিট হাজির হন তার বাসায়। আমি কে যদি প্রশ্ন ওঠে অন্ধকারে, তুমি কে, আর যদি একটা টর্চ লাইট থাকে সেখানে, আমার পাসপোর্টটা দেখাতে পারবো। হুইল চেয়ার নির্ভর স্বনামধন্য এই কবি তার ডিজিটাল পাসপোর্ট তৈরির সব প্রক্রিয়া সারেন ঘরে বসেই। কবির জন্য কিছু করতে পেরে আনন্দিত কনসুলেট কর্মকর্তারাও। আজকে মনে হচ্ছে আমাদের সেই মোবাইল ইউনিটটার পুরোপুরি পূর্ণতা পেয়ে আমরা একটা কিছু করলাম।
অন্তত আমাদের এত বড় একজন সাহিত্যিক কবি সাহিত্যিকের জন্য আমরা একটা কিছু করতে পেরেছি। জীবনের এই অপরাহ্নে কবির ইচ্ছে কেবল একটাই, বাঙালি পরিচয়কে আলিঙ্গন করে ফিরে যাওয়া প্রিয় মাটি ও আপনজনের কাছে। বাংলাদেশ হচ্ছে আমার লাস্ট ডিগনিটি, আই ক্যানট সেল ইট। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শারজায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। শারজার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুবলীগ সাধারণ সম্পাদক SM নিজাম সহ দলের নেতাকর্মীরা। সভায় বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। নিউ ইয়র্কে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীনের একক সঙ্গীতানুষ্ঠান। উডসাইডের কুইন্স প্যালেসে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি দিয়ে সঙ্গীত সন্ধ্যা শুরু করে গজল, ভাওয়াইয়া, লোকগীতি, পল্লীগীতির সুরের জাদুতে দর্শকদের মোহবিষ্ট করে রাখেন বেবি নাজনীন। অনুষ্ঠানে বেবি নাজনীনের ছোট বোন শিল্পী লিনি সাবরিনও 2টি গান পরিবেশন করেন। উপস্থিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে আয়োজকদের পক্ষে জিল্লুর রহমান জিল্লু ও জসিমউদ্দিন ভুইয়া প্রবাসে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে লালন করতে সবার প্রতি আহ্বান জানান। বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জনাব আনোয়ার হোসেন ভাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত সময় টেলিভিশনের স্টুডিও পরিদর্শন করেছেন মার্কিন কংগ্রেসের হাউস ফরেন রিলেশন কমিটির অন্যতম সদস্য গ্রেস মেং। শুক্রবার সময় টেলিভিশনের স্টুডিও পরিদর্শন করেন তিনি। ফুল এবং স্মারক উপহার দিয়ে স্টুডিওতে তাকে স্বাগত জানান সময় টেলিভিশনের যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান শিহাবুদ্দিন কিসলু। পরে বিশেষ এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন নিউ ইয়র্ক থেকে কংগ্রেস ওম্যান হিসেবে নির্বাচিত গ্রেস মেং। ব্লগার হত্যার সঙ্গে জড়িত অনেকেই গ্রেফতার হলেও বিভিন্ন সময়ে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়েছে। পরে একই রকম বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সর্বশেষ ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার অভিযোগে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিয়ান এবং মাসুম রানা এর আগেও আরেক ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিল। এদিকে মহানগর পিপি বলছেন জামিন দেওয়াটা আদালতের এখতিয়ার, এক্ষেত্রে তাদের কোনো গাফিলতি নেই। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের কালচি থেকে প্রথমে মাসুম রানাকে এবং রাতে উত্তরা থেকে সাদ আল নাহিয়ানকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এরা দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও দাবি পুলিশের। নিলয় হত্যার পরপরই আনসার আল ইসলাম নামে একটি সংগঠন দায় স্বীকার করে। পুলিশ কর্মকর্তারা জানান মামলার তদন্ত করতে গিয়ে আনসার আল ইসলামের ওই বার্তা সহ কয়েকটি বিষয় মাথায় রেখেছিলেন তারা। এরই ধারাবাহিকতায় দুজনকে গ্রেফতার করা হয়। রিমান্ড পেলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। ওরা দুইজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিল এবং ইতোমধ্যে আপনারা জেনেছেন যে আসিফ মহিউদ্দিনের মামলায় তারা গ্রেপ্তার ছিল। তারা জামিনে বের হয়ে আসার পরে পুলিশ তাদের পূর্বাপর গতিবিধির অনুসরণ করে আসছিল। ঠিক তারই ধারাবাহিকতায় এই নীলাদ্রির হত্যা মামলার সাসপেক্ট হিসাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদিকে মহানগর পিপি বলছেন কোন মামলায় জামিন দেওয়াটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তবে স্পর্শকাতর মামলায় জামিন দেওয়াটা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। চার্জশিটভুক্ত আসামিদের জামিন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কোনো গাফিলতি রয়েছে কিনা এমন প্রশ্নও ছিল এই আইন কর্মকর্তার কাছে। এই ক্ষেত্রে শুধু প্রসিকিউশনকে দায়ী করলে হবে না, প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু জোরালো আপত্তি দেওয়া হয় মামলায়। তারপরেও এটা অনেক সময় দেখা যায় যে সেটা আদালত বিবেচনায় নেয় কোনটা জামিন দিবে কোনটা দিবে না। তো এখানে প্রসিকিউশন এবং আদালতের বিচারক তাদের উভয়ের এখানে দায়িত্ব আছে। বিচারকেরও সেটা বোঝা উচিত নয় যে এটা জামিন দেওয়া যাবে না। এই ধরনের আসলে সমন্বয়, এভাবে যদি উভয় পক্ষই যদি
সজাগ থাকে বা তারা যদি দৃঢ় থাকে যে না জামিন দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে তো জামিন পাবে না। তিনি আরো বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সবসময় ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করেন, কিন্তু সময় মতো সাক্ষী না আসা, তদন্ত সঠিকভাবে না হওয়া সহ বিভিন্ন কারণে অনেক সময় চার্জশিটভুক্ত আসামিরা জামিন পেয়ে যায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্লগার নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যের প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সাদ আল নাহিয়ান ও মাসুম রানাকে দুপুরে আদালতে হাজির করে পুলিশ। এরপর খুনের রহস্য উদ্ঘাটনে ও জড়িতদের খুঁজে বের করতে গ্রেফতার 2 জনের প্রত্যেককে 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। সাদ আল নাহিয়ানকে বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে এবং মাসুম রানাকে মিরপুরের কালশি থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। প্রবাসী সময়ে আরো থাকছে, দীর্ঘ 54 বছরের অচলাবস্থা কাটিয়ে কিউবায় চালু হলো মার্কিন দূতাবাস। হাভানার আকাশে উড়ল যুক্তরাষ্ট্রের পতাকা। নগরবাসীর যানজট ভোগান্তি কমাতে আসছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার মেট্রো 6 এর উড়াল পথের বেশ কিছু জরিপ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে ইউটিলিটি সার্ভের কাজ। 2019 সালে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 12 কিলোমিটার পথে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শেখ জায়েদের রিপোর্টে। যানজট নিরসনে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপির অধীনে 2012 সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো 6 প্রকল্পটি, আর সংসদে পাশ হয় চলতি বছরের জানুয়ারিতে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ হবে 2020 সালে। তবে 2019-এ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন করবে মেট্রো রেল। এরই মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সহ শেষ হয়েছে বেশ কিছু জরিপ কাজ, আর এখন নির্দিষ্ট দূরত্বে মাটি খুঁড়ে পরীক্ষা করা হচ্ছে লাইনের নকশা বরাবর কোনো সেবা সংস্থার লাইন গেছে কিনা। সার্ভে কাজ করা হচ্ছে, যখন আমরা পাইল কাজ শুরু করব সেই সময় এই রোড ডিভাইডার বরাবর যে দিক দিয়ে মেট্রো রেলের কাজটা শুরু হবে এখানে কি কি লাইন আছে যাতে আমরা পাইল করতে গেলে কোনো প্রবলেম না হয়। লাইনগুলো হয়তো যদি কখনো কথা সরানো লাগে, শিফট করা লাগে, তাহলে সেটা করতে হবে আর কি। সড়ক বিভাজনের উপর নির্মাণ করা হবে উড়াল রেলপথ। উভয় দিকে ঘন্টায় যাতায়াত করতে পারবেন 60,000 যাত্রী। রাজধানীর উত্তরা থেকে মিরপুর ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 37 মিনিট। 8 ধরনের জরিপ কাজ চলছে। লাস্টে যেটা ইউটিলিটি সার্ভে, ওটা ইউটিলিটি সার্ভের জন্য আমাদের একটা কমিটি আছে, যারা স্টেক হোল্ডার যারা আছে, যে ওয়াসা, তারপরে টিসিসি বা রাজুক, এদের এই মেম্বার আছে ওইখানে। এখন এই ইউটিলিটি ফাইন্ড আউটের কাজ চলছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে আর কি। মানে শেষ হওয়ার পরে কিভাবে ঠিক করবে না করবে কমিটি সিদ্ধান্ত নেবে। সমস্ত কন্ট্রাক্ট প্যাকেজগুলি একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড, এবং এইগুলিকে আমরা ইন্টারফেজিংটা খুব কেয়ারফুলি খেয়াল রেখে আগাচ্ছি, যাতে করে এমন না ঘটে যে কোচগুলি চলে আসলো, আমরা রাখার জায়গা না থাকার কারণে রিসিভ করতে পারছি না। এদিকে নির্ধারিত বাজেটে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করতে হলে মাঠ পর্যায়ে বাস্তব ভিত্তিক কাজ এগিয়ে নিতে হবে বলে মত এই যোগাযোগ বিশেষজ্ঞের। আমাদের প্ল্যান অনুযায়ী বাস্তব ভিত্তিক যাতে এটা কাজ এগিয়ে যায়, এটার দিকে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই নজর দিতে হবে। আপনার একদিন পিছিয়ে যাওয়া কোটি টাকার মামলা, অর্থাৎ কোটি টাকা পিছিয়ে যাওয়া। প্রকল্প ব্যয়ের 22,000 কোটি টাকার মধ্যে 16,595 কোটি টাকা আর্থিক সহযোগিতা দিচ্ছে জাইকা, আর বাকি 5,390 কোটি টাকার যোগান দেবে সরকার। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপিত 7.5% ভ্যাট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার দুপুরে সিলেটের সরকারি শিশু পরিবার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বাহিনীর সদস্য সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, গত 5 বছরে প্রায় 30,000, 36,000, আর এই মেয়াদে আমরা টোটাল 50,000 বাড়াবো। ওভারঅল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ভালোই আছে, ডিসপাইট দি খুন খারাপ, ইট ইজ গুড। তারা সব 50,000, 30,000 টাকা বেতন দিতে পারে, আর মাত্র 7.5% ভ্যাট কেন দেবে না? আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 54 বছরের অচলাবস্থা কাটিয়ে কিউবার রাজধানী হাভানায় পুনরায় চালু হলো যুক্তরাষ্ট্রের দূতাবাস। হাভানার আকাশে উড়ল মার্কিন পতাকা। দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলিয়ে হাভানায় শুক্রবার দূতাবাস উদ্বোধন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কয়েকজন মার্কিন আইন প্রণেতা। দীর্ঘ ৭০ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম কিউবা সফর। এর মাধ্যমে অর্ধ শতাব্দী ধরে চলে আসা স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে সম্পর্ক উন্নয়নের একটি নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশা দুদেশের নাগরিকদের। এর আগে জুলাই মাসে ওয়াশিংটনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কিউবা দূতাবাস। দোসরা সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে বাংলাদেশ সহ মোট 5টি ক্রিকেট খেলুড়ে দেশ। এদিকে এই আসরের প্রচারণায় প্রতিবন্ধী ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন টাইগার দলনেতা মাশরাফি। তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন টাইগার অধিনায়ক। এমনিভাবেই টাইগার অধিনায়ক মাশরাফিকে সামনে রেখে নিজেদের সক্ষমতার কথা জানান দিচ্ছিলেন বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা। মূলত আন্তর্জাতিক সামাজিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস আইসিআরসির উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে 2 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের প্রচারণামূলক অনুষ্ঠানের শুটিংয়ের দৃশ্য এটি, যেখানে শুভেচ্ছার দূত হিসেবে কাজ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে কাছে পেয়ে দারুণ খুশি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররাও। ডিজেবিলিটি একটু আছে, প্রবলেম আছে, কিন্তু আমাদের যে মেকানিক্যাল কিছু জিনিসগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, আমরা খুব ভালো করব এবং আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। মাশরাফি বলেছে যে আমাদের যে ভালো খেলতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে আমাদের। ইনশাআল্লাহ আমরা এটা করবো, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। ইংল্যান্ড অনেক আগে থেকে খেলে, ইন্ডিয়ার অনেক আগে থেকে খেলে, কিভাবে একটা এক্সপিরিয়েন্স গেইন করা যায়, কিভাবে অন্তত ফোকাস করা যায় নিজেকে, সেই চেষ্টাটা পাশাপাশি রয়েছে আমাদের। তবে আলটিমেট উদ্দেশ্য অবশ্যই একটা ভালো পজিশন অর্জন করা। বাংলাদেশ ছাড়াও 9 দিনের এই আসরে অংশ নেবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও আফগানিস্তান। মিরপুর স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় শারীরিক প্রতিবন্ধী টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রতিবন্ধীরা সমাজের সব কাজে অংশ নিয়ে দেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখতে পারে বিশ্ববাসীকে তা জানাতে এই আয়োজন বলে মন্তব্য আয়োজকদের। শারীরিক প্রতিবন্ধী হলেও এরা যে সব কাজ করতে সক্ষম তা প্রমাণ করাই মূলত এই আসরের মূল উদ্দেশ্য। এই আসরের মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে শারীরিক প্রতিবন্ধীরা শিক্ষা থেকে শুরু করে চাকুরির বাজার কিংবা খেলার মাঠ সব কাজেই তারা পারদর্শী। এদিকে এদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান দাবি করে ক্রিকেট সমর্থকদের 2 সেপ্টেম্বর মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। গ্রেটফুল টু বিসিবি দ্যাট আমাকে এই অনারটা দেওয়া হয়েছে, ফিজিক্যালি ডিসেবলদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার। ওনারা যেভাবে ক্রিকেট খেলছে এটা এই চিন্তা করাটাই অনেক বড় ব্যাপার। সেখানে আমরা আল্লাহর রহমতে সবাই সুস্থ, সেখানে আমরা খেলছি। সো আমাদের মনে হয় যে আমরা আরো ওনাদের থেকে আরো বেশি ইন্সপায়ার্ড হতে পারি। উদ্বোধনী ম্যাচ ছাড়া অন্য খেলাগুলো হবে সাভারের বিকেএসপি মাঠে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১-এর পরাশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বলছেন তার সহযোদ্ধারা। আজ জাতীয় শোক দিবসে বিশ্লেষকদের মত, জাতির জনকের কাছে বাঙালির ঋণ অপরিশোধ্য। রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডার নিয়ে ভিন্ন ভিন্ন মত স্বজন ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের। কিছু ক্লু মিললেও ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। মাদারীপুরে 2 শিক্ষার্থীকে হত্যার প্রায় একদিন পর মামলা। 18 ঘন্টা আটকে রেখে নিহত একজনের বাবাকে জিজ্ঞাসাবাদ। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ব্লগার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে একের পর এক ঘটাচ্ছে অপরাধ। জামিন ঠেকাতে গাফিলতি নেই দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও এখতিয়ার বহির্ভূত মন্তব্য আইনজ্ঞদের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।